আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তো আজকে আমরা বিবিসি 2 করব, অর্থাৎ বেসিক বিল্ডিং ক্লাসের 2 নম্বর লেকচারটি আজকে আমরা দেখব। সো অলরেডি তোমাদের একটি ক্লাস হয়েছে এবং তোমাদের মাহির ভাইয়া তোমাদের ত্রিকোণমিতির বেশ কিছু আলোচনা করেছে। সো সেই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা আমাদের ক্লাস 2টা করব। সো গতকাল আমাদের ক্লাস 2 এর শিডিউল ছিল, তোমাদের সাথে প্রথম ক্লাসটা মিস শিডিউল হয়ে গিয়েছিল, এজন্য আমি খুবই দুঃখিত। আমাদের বন্দিপাশালার খুবই 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 গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল গতকাল, যে 27 ব্যাচকে নিয়ে আমরা কিভাবে আগাবো, তোমাদের নিয়ে প্ল্যান, রেজাল্টের পরে কিভাবে পড়াশোনা করবা, কিভাবে আমাদের মূল ক্লাসগুলো হবে, সবকিছু নিয়ে অনেক গুরুত্বপূর্ণ একটা মিটিং থাকায় আমরা গতকালকে ক্লাসটি করতে পারি নাই, বাট ক্লাসটি কিন্তু মিস যায়নি, ক্লাসটি আমরা আজকে করতেছি। সো তোমাদের সাথে এই প্রোগ্রামে এই প্রথম ক্লাস হতে যাচ্ছে। আশা করি আমরা এই ক্লাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখব, যেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমাদের খুব বেশি প্রয়োজন হবে যখন তোমরা ক্যালকুলেশন করবা, কারণ এই ক্যালকুলেশন করতে গেলে এই জিনিসগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে। সো আমি একটু দেখি কারা কারা আমাদের সাথে অলরেডি যুক্ত আছে, দেন হচ্ছে আমরা আমাদের আজকের পড়াশোনা শুরু করে দিব ইনশাআল্লাহ। ওকে, সো ওকে, তিনজন চলে আসছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো দুইজন সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা ভালো আছো। হ্যাঁ, আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছো। আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো, কারণ তোমাদের হাতে যেহেতু সময় তুলনামূলক কম পাওয়া যাবে এসএসসির তুলনায়। সো এইচএসসির সিলেবাসটা অনেক বড়, সো আগে আগে শুরু করাটাই বুদ্ধিমানের কাজ। বাট বেসিক বিল্ডিং ক্লাসের গুরুত্বটা অন্যরকম। কেন অন্যরকম? কারণ হচ্ছে তোমরা অনেকেই এসএসসিতে শেষ সময় এসে পড়াশোনা করে এ প্লাসটা নিয়ে এইচএসসির জন্য প্রস্তুতি শুরু করো, তো তোমাদের অনেক কিছুই ল্যাকিংস থেকে যায়, তোমরা অনেক কিছুই হচ্ছে প্রপারলি শিখে আসো না। তো এই যে প্রপারলি শিখে আসো না, এটার জন্য এইচএসসিতে যখন আমরা পড়াতে যাই, তোমাদের দেখা যায় যে আমরা অনেক গুরুত্বপূর্ণ অনেক অনেক কঠিন করে জিনিস আছে, সেই সময় আমরা সহজ ক্যালকুলেশনটা আমরা ধরে রাখি যে তোমরা এগুলো পারো, বাট তোমরা অনেকে 9-10-এ গ্যাপ থাকায় এই জিনিসগুলো পারো না। তখন দেখা যায় যে আমরা মেইন অঙ্কটা করতে যে ছোট ছোট ক্যালকুলেশন করছি, তোমরা ওইখানে আটকে আসো। মেইন অঙ্ক তো শিখা পরের কথা, আটকে গেছো অন্য জায়গাতে। সো এই যে আটকে যেন না যাও সেজন্যই হচ্ছে আমরা এই বেসিক বিল্ডিং ক্লাসগুলো রেখেছি, যেন বেসিক বিল্ডিং ক্লাস করার পরে আমাদের যখন আমরা মূল লেকচার শুরু করব ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে, তোমরা যেন একটা টানা পড়তে থাকো। বেসিক বিল্ডিং ক্লাস আমাদের প্রতিটা সাইকেলে থাকবে না, এটা শুধু সাইকেল 1-এর একটা এক্সট্রা ফিচার। সাইকেল 1-এর একটা এক্সট্রা ফিচার এজন্য যে আমাদের 9-10-এর ক্যালকুলেশন এই জিনিসগুলো যেন তোমাদের মাথায় থাকে। ওকে ওকে, যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম, আশা করি এবং ধরে নিচ্ছি তোমরা সবাই অনেক ভালো আছো। সো তাহলে চলো আমরা আমাদের আজকের লেকচারটি শুরু করে দিই। একেবারে সাদা স্লাইড, নির্দিষ্ট আমি কোনো স্লাইড রাখি নাই, কারণ আমাদের বেসিক বিল্ডিং ক্লাস আমরা এই প্রথম সাজাচ্ছি তোমাদের জন্যই। ওকে, সো আজকে আমরা যে টপিকগুলো পড়বো এখানে একটু দেখো, এগুলো লেখা আছে। অসমতার সমাধান নির্ণয় করা। অসমতার সমাধান তোমরা অনেকেই পারো, আবার অনেকে আটকে যাও। তো অসমতার সমাধান আমরা প্রথমে কিভাবে বের করে সেটাও দেখব, এর পরবর্তীতে অসমতার সমাধান কি শর্টকাট আছে সেটাও দেখব। ঠিক আছে, অসমতার সমাধান কিভাবে বের করে সেটাও দেখব, অসমতার সমাধানের জন্য কি শর্টকাট আছে সেটাও দেখব। এই দুইটা জিনিস দেখব, তাহলে ইনশাল্লাহ যখন আমরা বাস্তব সংখ্যা অসমতা করব, অথবা বহুপদী করব, অথবা আমাদের সরলরেখার ভিতরেই এরকম কোনো কিছু থাকতে পারে, তখন আমরা এই জিনিসগুলো অঙ্কগুলো করে ফেলতে পারবো। তোমাদের সাথে আমাদের আলোচনা করতে হবে না, যোগ বিয়োগ যেরকম সহজ এই জিনিসগুলো ওই রকম পর্যায়ে চলে যাবে। আমরা ত্রিকোণমিতিক বৃহত্তর কোণের মান নির্ণয় করা আমাদের শিখতে হবে ক্যালকুলেটর ছাড়া। ঠিক আছে, এই যে আমি এখানে একটু লিখে দেই। ঠিক আছে, ক্যালকুলেটর ছাড়া। এখন তোমরা বলতে পারো ভাইয়া ক্যালকুলেটর ছাড়া শিখার কি দরকার, আমার কাছে তো ক্যালকুলেটর আছেই। বা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট যখন তুমি দিতে যাবা, তখন কিন্তু তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, এই জন্য তোমাদের যেন ক্যালকুলেটর ছাড়াই তোমরা এই মানগুলো যেন বের করতে পারো, সেটার জন্য আমরা একটু চিন্তা করি।
আমরা একটু ভাবি এবং সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। ওকে, ভাইয়া কোন বই কিনবো, আজকে এই কথাগুলো আলোচনা করব। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা এইটা, এবং আমাদের লাস্ট এই টপিকটাও আমি অ্যাড করে দিচ্ছি যে আমরা একটা আউট অফ দ্য টপিক, ঠিক আছে, সেটা হচ্ছে আমরা কোন বই কিনবো। ঠিক আছে, কোন বই তোমাদের লাগবে, রাইট? তোমরা কেউ বই নাও না এই পর্যন্ত, তাহলে আমরা এখানে বই নিয়েও আলোচনা করে ফেলবো ছোট্ট করে যে আমাদের কোন বইটা লাগবে। সো এবার তোমরা যদি রাজি থাকো তাহলে আমরা শুরু করতে পারি আমাদের 1 নাম্বার টপিক থেকে। 1 নাম্বার টপিক থেকে আমরা আলোচনা করতে করতে যাব অলমোস্ট 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, এর মাঝে আমাদের একটা ক্লাস হবে এবং এই ক্লাসের ভিতরে আমরা অনেক সুন্দর করে আমাদের টপিকগুলো শেষ করে ফেলবো। এটাই হচ্ছে আমাদের আমার আজকে ক্লাসের প্ল্যান। ওকে ভাইয়া কেমন আছেন? ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। ওকে আচ্ছা, এবার তোমরা যদি রেডি থাকো তাহলে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও আজকে রেডি আছো, তাহলে আমরা আলোচনা শুরু করি। কারণ এখন কিন্তু কোর্সে ঢুকে গেছো, এখন কিন্তু কথাবার্তা যা হবে তা শেখার জন্য হবে ডিরেক্টলি। যখন এর আগে যখন ফ্রি ক্লাস করছো তখন কথাবার্তা হয়েছে, কোনো সমস্যা নাই, বাট এখন তোমরা পেইড করে মানে পে করে তারপর হচ্ছে এই ক্লাসটা করতেছো, মানে এই ক্লাস থেকে তোমার শিখতেই হবে, মাস্ট ক্লাস থেকে শিখতেই হবে। এটা যেন অবশ্যই তোমার টার্গেট থাকে যে প্রতিটা ক্লাস থেকে তুমি যেন শিখে বের হও, এবং আমাদেরও টার্গেট থাকবে যেন তোমাকে আমি প্রপারলি শিখিয়ে যেন ক্লাসটা শেষ করি। সো কমেন্ট বক্সে জানাও যে তোমরা রেডি আছো কিনা। রেডি সবাই? আয়শা সিদ্দিকা রেডি আছে, বাকিরা কি রেডি না? তাহলে কি আমি অপেক্ষা করব তোমাদের জন্য? আচ্ছা পোলাপান দ্রুত 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 সবাই কমেন্ট করে ফেলেন, সবার এঙ্গেজ থাকতে হবে। এঙ্গেজ, এখন তো খুবই কম বয়স, মাত্র ইন্টারমিডিয়েটে উঠলা, ঠিক আছে, তো এখন থাকবে মন থাকবে ঝরঝরা ফুরফুরা। ওকে রেডি, ফাইন। তো প্রথমে আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে অসমতার সমাধান নির্ণয়। ঠিক আছে, প্রথম যে টপিকটা সেটা হচ্ছে আমাদের অসমতার 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 সমাধান। সো আমি জানি যে তোমাদের ভিতর অনেকেই অসমতার সমাধান করতে পারো প্রপারলি, বাট এইখান থেকে তোমরা যেভাবে শিখাবো এরপর আর কখনোই ভুলবা না, কখনোই ভুলবা না, ঠিক আছে? ওকে, সো প্রথমে আমি তোমাদেরকে আগে এইটার সমাধান করতে বলি, তাহলে তোমরা উত্তরটা বলো দেখি কি হবে। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 যদি হয় তাহলে তোমরা আমাকে বলো, এটা হচ্ছে মনে করো কোশ্চেন 1। সো কোশ্চেন 1, তাহলে বলো এইটার জন্য সমাধান কি হবে, এইটার জন্য সমাধান কি হবে, কমেন্ট বক্সে জানিয়ে দাও। কোশ্চেন 1 এর সমাধান কি হবে? কোশ্চেন 1 এর সমাধান দ্রুত, কোশ্চেন 1 এর সমাধানটা কমেন্ট বক্সে জানিয়ে দেন, দ্রুত জানিয়ে দেন সবাই দ্রুত। রেডি ভাইয়া রেডি। 3 এবং 2, সাইমন লিখছে 3,2। আচ্ছা 3,2, আচ্ছা আর বাকি কেউ লেখে নাই, আমি একটু দেখি আসলে 3,2 হয়। আমরা এইটাকে সমাধান করতে পারি মিডল টার্ম করে। সো আমরা সবাই জানি যে মিডল টার্মটা কিভাবে করে, তাই না? মিডল টার্ম কিভাবে করব? এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। সো এরপরে আমরা এক্সটাকে কমন নিয়ে নিব, তারপরে x মাইনাস 3 আসবে, একটা 2 কমন নিয়ে নিব, x মাইনাস 3 আসবে, ইজ ইকুয়াল টু 0 হবে। এরপরের লাইনে x মাইনাস 3 হবে এবং x মাইনাস 2 হবে এবং আন্ডা হবে। এর পরবর্তীতে আমরা এখান থেকে পাবো 3 এবং 2। সো এইটা নিয়ে কোনো কনফিউশন নাই, এটা তোমরা সবাই পারো, রাইট? আচ্ছা যদি সবাই পারো এরপরে আমরা চলে যাব আমাদের কোশ্চেন 2-তে। মানে এটা কিন্তু আমরা আগে থেকেই পারতাম, এটা আমরা আগে থেকেই পারতাম, এটা সবাই পারি। এখন যে জায়গা থেকে সমস্যা হয় সেই জায়গায় চলে আসি। এবার কোশ্চেন 2টা হচ্ছে এই প্রশ্নটাই যদি আমাকে এরকম করে দেয় এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ গ্রেটার দেন 0, তখন কি হবে? এবার কমেন্ট বক্সে জানাও, এবার কমেন্ট বক্সে জানাও উত্তর কি হবে। এবার কমেন্ট বক্সে জানাও যারা ক্লাস করছো, এবার তোমরা একটু কমেন্ট বক্সে জানাও এবার উত্তরটা কি হবে। তাহলে এবার উত্তরটা কি হবে কমেন্ট বক্সে জানাও।
আচ্ছা আমাদের কোশ্চেন 2। ওকে, এবার উত্তরটা কত হবে? এবার কি একটু ঝামেলা লাগতেছে না? ঝামেলা লাগতেছে। কোথায় ঝামেলা লাগতেছে? ঝামেলা লাগতেছে এইখানে, যে ভাইয়া এটাও এটার মতো মিডল টার্ম করবো, মিডল টার্ম করে কোনো একটা সময় দেখবো যে এইরকম একটা মান আসতেছে x-3 x-2 is greater than 0, এরকম একটা মান আসতেছে, তাই না? এরপরে কি হবে পারি না। কেউ কেউ যে হয়, কেউ কেউ আবার এটা লিখে দিবা, হ্যাঁ x-3 is greater than 0, x greater than 3, x-2 greater than 0, x greater than 2। সো এরকম করো, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, এরকম করলে কিন্তু হবে না, ভুল হবে। এবার এইটার মিনিংটা জানতে হবে। এইটার মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে এই যে দুইটা জিনিস দেখতে পাচ্ছ, একটা হচ্ছে x-3 আর একটা হচ্ছে x-2, এই দুইটা জিনিসের গুণফল হবে, এই দুইটা জিনিসের গুণফল হবে শূন্য থেকে বড়। এই দুইটা জিনিসের গুণফল হবে কি? শূন্য থেকে বড়। আচ্ছা, এই যে এই কথাটার মানে হচ্ছে এই দুইটা জিনিসের গুণফল হবে, এই যে এইটার মানে হচ্ছে এই দুইটা জিনিসের এদের গুণফল হবে পজিটিভ হইতে হবে। এই দুইটা জিনিসের গুণফল হইতে হবে কি? পজিটিভ। এবার আমরা একটু প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে সংখ্যা রেখা এটাকে বসাবো। এই হচ্ছে আমাদের সংখ্যা রেখা। সংখ্যা রেখা তো সবাই জানি, সংখ্যা রেখা শূন্য থাকে মাঝখানে, এই পাশে থাকে নেগেটিভ সংখ্যা আর ওই পাশে থাকে পজিটিভ সংখ্যা। আচ্ছা, এইখানে থাকে পজিটিভ সংখ্যা, এখানে থাকে নেগেটিভ সংখ্যা, আর মাঝখানে থাকে শূন্য। এখন শূন্য নিয়ে আমার কোনো কারণ নাই, মাথা ব্যথা নেই, আমার মাথা হচ্ছে এই দুইটা জিনিস নিয়ে। এখন দেখো, প্রথমে আমাকে দুইটা বিন্দু বের করতে হবে। এই যে x-3 আছে, এইটা ইজ ইকুয়াল টু, প্রথমে শূন্য লিখে দিবা, তাহলে তুমি কত পাবা? x এর মান পাবা 3। তাহলে তোমার একটা বিন্দু হচ্ছে 3, এই যে একটা বিন্দু, এই বিন্দুটা হচ্ছে 3। সিমিলার ভাবে x-2 ইজ ইকুয়াল টু শূন্য লিখে দিবা, তাহলে x এর আরেকটা মান পাবা 2। এখন 2 কোন পাশে থাকে? 2 ছোটটা হল এই পাশে, তাহলে আরেকটা বিন্দু হচ্ছে 2। এবার দেখো, সমাধান অঞ্চলটা তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। সমাধান অঞ্চলটা তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে এই ভাগ, একটা হচ্ছে এই ভাগ, একটা হচ্ছে এই ভাগ। ঠিক আছে, এখন দেখো, এখন আমাদের উত্তর বের করতে হবে। এখন দেখো, এখন আমি আমার মন মতো, আমার মন মর্জি মতো, আমার ইচ্ছা মতো আমি এইখান থেকে উত্তর নিয়ে এখানে বসায় দেখব যে কোন মানের জন্য এই দুইটা জিনিসের গুণফল পজিটিভ হয়। যেরকম দেখো, এই যে এই জায়গায় একটা বিন্দু আছে না, শূন্য, এই দুইয়ের এই পাশে শূন্য থাকে না? আচ্ছা, আমরা শূন্যটাকে বসায় দেখি কি হয়। x এর মান যদি শূন্য বসাই, x এর মান যদি শূন্য হয়, তাহলে দেখো 0 - 3 মানে হচ্ছে কত? -3। আবার 0 - 2 তার মানে -2, তাহলে ইজ ইকুয়াল টু +6 হইতেছে না? তাহলে এইটা তো আমাকে বলছে গুণফলের মান প্লাস হইতে হবে। তার মানে হচ্ছে এই দুইয়ের এই পাশে যে অঞ্চলটা আছে, এই অঞ্চলটা একটা সমাধান অঞ্চল, এইটা একটা সলিউশন অঞ্চল, এটা একটা সমাধান অঞ্চল। ঠিক আছে, এটা একটা সমাধান অঞ্চল, কারণ এটা এই পাশে যে বিন্দুগুলো আছে, এই বিন্দুগুলা এই শর্তটাকে মানছে। এবার আবার দেখো, আমরা এবার এই মাঝখানের একটা বিন্দু নেই। 2 আর 3 এর মাঝখানে কত আছে? 2.5 আছে। 2.5 যদি আমরা এখানে বসাই, দেখো x এর মান 2.5 যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে 2.5 - 3 মানে কত হবে? -0.5। আর 2.5 - 2 তার মানে হচ্ছে 0.5। এবার আমরা এই দুইটাকে যদি গুণ করি, প্লাসে মাইনাসে একটা মাইনাস আসবে, আর এইখান থেকে আসবে 0.25। এবার দেখো মাইনাস চলে আসছে না, কিন্তু শর্তে কি বলছিল? এই দুইটা গুণফল প্লাস হবে, তাহলে এইটা কিন্তু সমাধান অঞ্চল না। এবার আবার এইখান থেকে একটা বিন্দু বসাও, যেরকম আমি এখান থেকে যদি 5 বসাই, 3 এই পাশে কি 3 এর থেকে বড়,
আমি যে এখানে 5 বসাই, 5 - 3 মানে হচ্ছে 2, আবার 5 - 2 মানে 3, তাহলে দুইটাই পজিটিভ সংখ্যা, মানে এইটা থেকেও পজিটিভ আসবে, তাহলে এইটাও হচ্ছে উত্তর। তাহলে এইটাও আমার একটা সমাধান অঞ্চল, এইটাও হচ্ছে কি আমার একটা সমাধান অঞ্চল। তার মানে হচ্ছে আমরা এখান থেকে বলতে পারি যে এই দুইটা অংশ হচ্ছে উত্তর। এই দুইটা অংশ মনে রাখবা, উত্তর হয় এই দুইটা অংশ হবে অথবা মাঝখানের এই একটা অংশ হবে। তোমার এই দুইটা অংশ, এটা একবার বের করতে হবে, এটা বের করার দরকার নাই, এটা হওয়া মানে এটা হবে। যদি এরকম দুইটা রাশি থাকে, এটা হইলে এটা হবেই, শুধু হয় মাঝখানেরটা হবে অথবা পাশের দুইটা হবে। এবার দেখো, এবার সমাধান অঞ্চল তো আমরা পেয়ে গেছি, এবার এটাকে কিভাবে প্রেজেন্ট করব, রাইট? আচ্ছা, এবার কিভাবে প্রেজেন্ট করা যায়? তাহলে আমাদের সমাধানটা কত? সমাধানটা হচ্ছে দেখো, x এর মানটা 2 এর থেকে ছোট, x এর মানটা 2 এর থেকে ছোট, এটা কি আমার একটা সমাধান অঞ্চল? তাহলে x এর মান 2 এর থেকে ছোট কিভাবে বসানো যায়? যে x এর মান হচ্ছে 2 এর থেকে ছোট, আমরা আগে বিন্দুটি দিয়ে বসাই, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3, মাঝখানে হচ্ছে x। তাহলে x এর মানটা 2 এর থেকে ছোট আর 3 এর থেকে বড়, এই 3 এর থেকে বড়, এইটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, এটাকে আরো একভাবে বসানো যায়, এটাকে আরো একভাবে বসানো যায়, কিভাবে জানো? এটাকে এইভাবেও বসানো যায়। এটার অ্যান্সারটা হচ্ছে এইভাবে বসানো যায়। এই যে দেখো, এইখানে আছে এইটা, সবভাবে শিখে রাখো, সবভাবে শিখে রাখো। এটা -ইনফিনিটি আর এইটা হচ্ছে +ইনফিনিটি। এইটা শেখানোর আগে তোমরা আমাকে বলো এই পর্যন্ত বুঝছো কিনা? এই পর্যন্ত বুঝছো? সবাই কমেন্ট বক্সে জানাও, কারণ এই ক্যালকুলেশন এই লাইনের পরে ডিরেক্ট এই লাইন লিখে দিব, আমি লিখবো না, দুনিয়ার সকল টিচার লিখে দিবে। যখন হচ্ছে মানে হচ্ছে আমরা বাস্তব সংখ্যা অসমতা পড়বো বা কোনো একটা জায়গায় এই ক্যালকুলেশন প্রয়োজন হবে, তখন তো তোমার মাথায় ভিতরে বাড়ি আইরে, এটার পর তো এই লাইন বুঝলাম, কিন্তু এইটার পর এই লাইন কেমনে, এটা তো বুঝলাম না। সো এইরকম এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এগুলো ফার্স্ট ক্যালকুলেশন করতে হবে, এগুলো মাথায় রাখতে হবে। বুঝছো কিনা কমেন্ট বক্সে জানাও, কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো, কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো। 5 মিনিট আগে লাস্ট কমেন্ট ছিল। ওকে, এবার অল ক্লিয়ার একটা কমেন্ট পাইলাম। আচ্ছা, ওকে, ফাইন। আচ্ছা, এবার আমরা আরো একটা জিনিস আগে একটু জেনে আসি, তারপরে সেটা হচ্ছে বন্ধনী। বন্ধনী, ঠিক আছে? বন্ধনী, সো বন্ধনী বলতে কি বোঝায়? বন্ধনী বলতে কি বোঝায়? হৃদয়ের বন্ধন না, কিন্তু আবার আমাদের যে চিহ্নগুলো আছে, যে ব্র্যাকেট গুলো আছে, সেগুলাকে বাংলায় বন্ধনী বলে। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী বা তৃতীয় বন্ধনী, বা আমরা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট যেটাকে বলি। এখন দেখো, বন্ধনীগুলা বুঝতে হবে। একটা হচ্ছে 1, -1, 1। মনে করো এইটায় ফার্স্ট ব্র্যাকেট আছে, এইটার মানে কি? -1, -1, এটারে একটু চাপান লাগবে। হ্যাঁ, হয়ে গেছে। দেখো, -1, 1, এটার ফার্স্ট ব্র্যাকেট আছে, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত হচ্ছে উত্তর। এই কথাটার মানে হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত উত্তর, এই যে এতটুকু উত্তর, ঠিক আছে? এটার মানে হচ্ছে এতটুকু হচ্ছে উত্তর, এই যে এতটুকু, -1 থেকে 1 পর্যন্ত। এইটার মানে হচ্ছে এইটা, ঠিক আছে? এটার মানে হচ্ছে এইটা বন্ধনী। -1, 1 মানে হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত। হ্যাঁ, এবার আসো, এবার যদি আমাকে -1
কমা 1 বোঝায়, এইটা তো তোমাদের জানার কথা তাই না? সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট তোমরা কি বুঝো বলো তো? সেকেন্ড ব্র্যাকেট যদি হয়, সেকেন্ড ব্র্যাকেট যদি হয় তাহলে কি হবে? সেকেন্ড ব্র্যাকেট যদি হয় তাহলে কি হবে এটা তোমরা ভালো করে জানো, জানার কথা। সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে তোমরা শিখেছো সেটে কতগুলো উপাদানকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়। এই কথাটার মানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটে থাকে হচ্ছে ফিক্সড উপাদানগুলোই। যেরকম এখানে আমাকে বলতেছে -1 থেকে 1, যখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বুঝাবে তখন আমার এটার মানে হচ্ছে উত্তর হচ্ছে এই যে -1 আর 1, এই দুইটা, এই দুইটা হচ্ছে আমার উত্তর, এই দুইটা হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, আর অন্য কোনো এদের মাঝখানের বা বাইরের কোনো কিছু উত্তর না। উত্তর বলতে বোঝায় মাঝখানের বা বাইরের কোনো কিছু না, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফিক্স করে বোঝা যায় যে হ্যাঁ এই জিনিসটাই অন্তর্ভুক্ত, এই জিনিসটাই অন্তর্ভুক্ত। আর থার্ড ব্র্যাকেট দিয়ে কি বোঝায়? থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটে -1, 1 আছে, এইটা ধারা আমরা কি বোঝাবো? থার্ড ব্র্যাকেট দিয়ে কি বোঝাবো? ওকে, থার্ড ব্র্যাকেট দিয়ে কি বোঝাবে? এটা কি বাঁকা আছে? ওকে, দেখো থার্ড ব্র্যাকেট যদি থাকে -1, 1, এই কথাটার মানে হচ্ছে এই দুইটা সহ, এইটা এবং এইটা সহ এদের মাঝখানে যা আছে সব। তাহলে ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেটের ভিতরে পার্থক্য কোথায়? ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেটের পার্থক্য হচ্ছে এইটার ভিতরে এই -1টা বাদে, 1টা বাদে এদের মাঝখানে যা আছে তা। আর এটা হচ্ছে -1 এবং 1 সহ তাদের মাঝখানে যা আছে তা, সবকিছু। বুঝছো? সবকিছু। তাহলে আমাদের এই যে উত্তরটা আছে এই উত্তরটাকে আমরা আরেকভাবে লিখতে পারি। ঠিক আছে, সেটা হচ্ছে দেখো এই যে -∞ থেকে 2 পর্যন্ত, 2 কিন্তু সহ না, 2 বাদে। যদি আমার এখানে একটা এরকম চিহ্ন থাকতো তখন উত্তরটা 2 সহ হইতো, বা যেহেতু এরকম চিহ্ন নাই তাহলে উত্তরটা 2 বাদে হবে। আর ইনফিনিটিকে কখনোই আমরা ধরতে পারি না, মানে ইনফিনিটি বাদে। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের এইটাকে আমরা এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে -∞, সবসময় এই পাশ থেকে শুরু করবা, -∞ থেকে 2 পর্যন্ত ফার্স্ট ব্র্যাকেটে একটা ইউনিয়ন চিহ্ন দিবা, এবং 3 থেকে +∞ পর্যন্ত এটাও ফার্স্ট ব্র্যাকেটে। সো এইটাও এইটার একটা উত্তর, এইটাও এইটার একটা উত্তর। সো ওইভাবেও থাকতে পারে আবার এইভাবেও থাকতে পারে। দেখো -∞ থেকে 2 পর্যন্ত, আবার 3 থেকে +∞ পর্যন্ত। তো এই হচ্ছে আমাদের অসমতার একটা সমাধান, এবং আমরা বন্ধনী সম্পর্কে জানলাম। সো মোটামুটি আমাদের একটা ধারণা হইলো। আমাদের অসমতার আরো শিখতে হবে, আরো কিছু জিনিস আমাদের শিখতে হবে। -1 থেকে 1 পর্যন্ত উইথ -1 and 1, ভেরি গুড। ওকে, ভেরি গুড, তোমরা সুন্দর সুন্দর উত্তর করেছো। কমেন্ট বক্সে জানাও যে এইখানে যা যা লিখেছি সব তোমাদের ক্লিয়ার আছে কিনা। এই জিনিসটা না রাখলেও রাখতেছি না। ওকে, তো এখানে যা যা পড়লাম সবকিছু তোমরা ক্লিয়ার আছো কিনা? কোশ্চেন 1, কোশ্চেন 2 তোমরা কমেন্ট করো, এর মাঝে আজানটা শেষ হয়ে যাক।
ওকে, সো আজান চলতেছে, অনেকগুলো মসজিদে আজান চলতেছে, তো একদম লেগছে কোশ্চেন 2 বুঝি নাই, আমি একটু রিক্যাপ করে কোশ্চেন 3 তে যাচ্ছি। কোশ্চেন 3 তে গেলে তুমি শিওর বুঝবা, তারপর আরেকবার বুঝাচ্ছি। দেখো আমাকে এখানে বলছে যে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ লেস দেন 0, এটা সমাধান করতে, অর্থাৎ x এর মান বের করতে। তো আমরা প্রথমে এটা মিডল টার্ম করে, এই যে দেখো এইটার মিডল টার্ম করলে এইটা আসে, তাহলে এইটা ইজ গ্রেটার দেন 0। এখন এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এই দুইটা জিনিসের গুণফল শূন্য থেকে বড় হইতে হবে। শূন্য থেকে বড় মানে পজিটিভ হওয়া। এখন আমরা একটা জিনিস চেক করে দেখলাম যে যখন এই দুইটা বিন্দুকে এই গ্রাফে লিখছি, এটা কি বলে, সংখ্যা রেখায় বসাইলাম, সংখ্যা রেখায় বসানোর পরে আমাদের এই অঞ্চলটা তিনটা ভাগ হয়ে গেছে, এটা একটা, এটা একটা, এটা একটা। এখন তিনটা ভাগের ভিতর উত্তর হয় মাঝখানেরটা হবে অথবা দুই পাশের দুইটা হবে। এখন কোনটা হবে উত্তর? এজন্য আমরা এখান থেকে একটা বিন্দু নিলাম, র্যান্ডম একটা বিন্দু। তুমি চাইলে 2 এর থেকে ছোট 1ও নিতে পারো, সমস্যা নাই। শূন্য নিয়ে ক্যালকুলেশন করাটা সহজ, এর জন্য শূন্য নিছি। তো আমি যখন এখানে শূন্য বসায় দেখলাম -3 আর -2 আসে, যাদের গুণফল +6, অর্থাৎ পজিটিভ। তার মানে এই সত্যটাকে মানছে, এই সত্যটা মানছে, এই জন্য এটা উত্তর। আর এইখান থেকে একটা বিন্দু নিছি, যেরকম 2.5, আড়াই, 2 আর 3 এর মাঝখানে আড়াই। সো আড়াই নিয়ে দেখলাম যে এইখানে মাইনাস থেকে আসে, মাইনাস চলে আসে গুণফল, তো গুণফল তো মাইনাস আসা যাবে না। এইখান থেকে একটা সংখ্যা নিয়ে দেখলাম যে এই দুইটা জিনিসের গুণফল আবার পজিটিভ আসছে, তাহলে এটা উত্তর। তাহলে উত্তর হচ্ছে এইটা এবং এটা। তাহলে উত্তরটা কত? উত্তরটা 2 এর থেকে ছোট, এই যে x এর মান 2 এর থেকে ছোট আর x এর মান 3 এর থেকে বড়, x এর মান 3 এর থেকে বড়। আর আমরা যদি ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে চাই, এইটা একটা উত্তর, এইটা একটা উত্তর। সো এটা কত? -ইনফিনিটি থেকে 2 পর্যন্ত, সো -ইনফিনিটি, 2। আর এইটা হচ্ছে 3 থেকে +ইনফিনিটি পর্যন্ত, 3 থেকে +ইনফিনিটি পর্যন্ত। আর এইগুলোর মাধ্যমে ইউনিয়ন চিহ্নটা একটু দেওয়া। ভাই আপনি সাইকেল 1-এ কোন কোন চ্যাপ্টার ক্লাস নেবেন? আমি সাইকেল 1-এ তোমাদের সরল লেখা নিব আর ভেক্টর নিব যথাসম্ভব, ঠিক আছে? সরল লেখা আর ভেক্টর। ওকে, এবার আমরা কোশ্চেন 3 নেই, চলো। কোশ্চেন 3 তে এটা হচ্ছে আমাদের কোশ্চেন 3। যারা কোশ্চেন 2 ভালো করে বুঝছে তারা কোশ্চেন 3টা ইনশাআল্লাহ পেরে যাবে, তারা সুন্দর মতো পেরে যাবে। এখন প্রশ্নটা হচ্ছে এরকম, মনে করো x স্কয়ার মাইনাস 4x, x square minus 4x plus 21 is less than 0. Okay. আচ্ছা, এইটা আমি যদি মাইনাসে রাখি, এইটা মাইনাস দিতে হবে। ওকে, এবার এইটার সমাধান করো, দেখো তোমরা পারো কিনা। এইটার সমাধান একটু করার চেষ্টা করো, দেখো তোমরা এইটা পারো কিনা। x স্কয়ার, পারা যায় কিনা তোমরা চেষ্টা করো। চলো আমিও একসাথেই চেষ্টা করি। দেখো আমাদের x স্কয়ার মাইনাস 4x মাইনাস 21 ইজ লেস দেন অর ইকুয়াল 0 আছে। আমরা প্রথমে মিডল টার্ম এটাকে দাঁড় করাবো। মিডল টার্ম দাঁড় করাইলে কত আসে দেখো, এই হচ্ছে x স্কয়ার, তারপর হচ্ছে তোমার 3 7 21 হয়, তাহলে -7x আর হচ্ছে প্লাসের 3x মাইনাসের 21 লেস দেন অর ইকুয়াল 0। এবার আমরা এখান থেকে x কমন গেলে x -7 থাকে, আর 3 কমন গেলেও x -7 থাকে, is less than or equal 0। এবার এখান থেকে পাবো x -7 আর এখান থেকে পাবো x plus 3 is less than or equal 0। এবার আমরা এইখান থেকে যদি সংখ্যা রেখে প্রকাশ করতে চাই, তাহলে দেখো আমাদের দুইটা বিন্দু লাগবে। বিন্দু দুইটা কত হবে? এই যে x -7 is equal to 0 লিখবা, তাহলে দেখবা তুমি x এর মান পাবা 7, আর x plus 3 is equal to 0 লিখবা, তাহলে দেখবা x এর মান পাবা -3। ঠিক আছে? সো এই হচ্ছে দুইটা বিন্দু। এখন আমরা যখন সংখ্যা রেখায় প্রকাশ করব, সংখ্যা রেখায়, এই যে সংখ্যা রেখা আমাদের, সেই সংখ্যা রেখাটা, এই সংখ্যা রেখায় যখন আমরা প্রকাশ করতে যাব, ওকে, এই সংখ্যা রেখা যখন আমরা প্রকাশ করতে যাব, প্রথমে আমরা এই দুইটা বিন্দুকে বসাবো।
এই পাশে কে থাকে? ঋণাত্মক সংখ্যা। তো -3 থাকবে হচ্ছে একটু এই পাশে, এই হচ্ছে আমাদের -3, আর 7 থাকে ওই পাশে, তাহলে এই হচ্ছে আমাদের 7, এই হচ্ছে আমাদের 7। এখন দেখো সংখ্যা রেখা আবারও 3 ভাগ হয়ে গেছে। এবার আমরা আগের মতো করে বিন্দু নিয়ে বসাবো। তার আগে দেখো এই জিনিসটা কি বুঝাইছে, এইটা কি মিন করতেছে? এইটা মিন করতেছে এই যে 0 থেকে ছোট হইতে হবে, 0 থেকে ছোট হইতে হবে অথবা 0-র সমান হইতে হবে। এই দুইটা জিনিসের গুণফল 0-র সমান অথবা 0 থেকে ছোট হইতে হবে। তার মানে এই কথাটার মানে হচ্ছে, এই কথাটার মানে হচ্ছে কি, এই কথাটার মানে হচ্ছে পজিটিভ হইতে, নেগেটিভ হইতে হবে, হয় নেগেটিভ অথবা 0, এই দুইটার একটা হইলেই হবে। এখন আমরা বিন্দু বসায় দেখি। এইখানে যেরকম আমরা -3 এবং 7 এর মাঝে একটা সংখ্যা বসাই, কত? -3 এবং 7 এর মাঝে কি 0 আছে না? দেখো 0 যখন আমরা এখানে বসাবো তখন x এর মান যদি আমরা 0 বসাই, হ্যাঁ ওইখানে না করি, এই যে এখানে দেখো x এর মান যদি আমরা 0 বসাই তাহলে কত থাকে? 0 - 7, তার মানে -7, আর 0 + 3 তার মানে হচ্ছে +3, তাহলে -21। তাহলে এই যে ঋণাত্মক চলে আসছে, তার মানে এইটা সত্য, তাহলে এটা একটা সমাধান, এইটা একটা সমাধান, এটা একটা সমাধান, এটা হচ্ছে একটা সমাধান। সো মাঝখানেরটা যেহেতু সমাধান হয়েছে, সো দুই পাশের গুলা সমাধান হবে না। আমি বলছিলাম যদি এরকম দুইটা জিনিস গুণাকারে থাকে তাহলে দুই পাশের গুলা হবে অথবা মাঝখানেরটা হবে, হয় দুই পাশের গুলা নয় মাঝখানের গুলা। তো এটা মাঝখানেরটা হয়েছে, তার মানে বাকি এই দুইটা উত্তর হবে না, এই দুইটা উত্তর হবে না। এখন দেখো এটার ভিতরে কিন্তু একটা সমান সমান চিহ্ন আছে, সমান সমান চিহ্নের জন্য এই যে এইটা সহ উত্তর হবে, এইটা উত্তর, আবার এই যে এইটা সহ উত্তর, এইটাও উত্তর, এইটা উত্তর, এইটা উত্তর। তার মানে সমাধানটা কত? তাহলে এবার সমাধানটা আমরা এবার বলতে পারি, এইটার জন্য সমাধানটা হচ্ছে -3 থেকে x এর মান সমান অথবা বড় আর 7 থেকে সমান অথবা ছোট। আমরা চাইলে এটাকে এইভাবেও প্রকাশ করতে পারি অথবা এইভাবে প্রকাশ করতে পারি যে -3 থেকে 7 পর্যন্ত। এবার কোন ব্র্যাকেট হবে? থার্ড ব্র্যাকেট, কারণ উত্তর কি এগুলো সহ, উত্তর কি এগুলো সহ, যদি সহ উত্তর হয় তাহলে কি হয়? থার্ড ব্র্যাকেট হয়। তাহলে উত্তর হবে হয় এই ফরম্যাটে অথবা এই ফরম্যাটে। ওকে, আচ্ছা, -3,7, ভেরি গুড, অনেকেই উত্তর দিছো ভাই। এই ক্লাস কি ওয়েবসাইটে রেকর্ডেড পাওয়া যাবে? ইয়েস, রেকর্ডেড পাওয়া যাবে, পাওয়া যাবে, কোনো সমস্যা নাই, রেকর্ডেড পেয়ে যাবা, প্যারা নাই। ডান। তাহলে আমাদের প্রথম টপিকটা এই পর্যন্তই আলোচনা ছিল। 3টা কোশ্চেন আমরা আলোচনা করলাম, 3টা না মূলত 2টা কোশ্চেন, এটা জাস্ট আমরা স্টার্টিং এর জন্য আমরা দেখছিলাম। সো মূলত কোশ্চেন 2 এবং হচ্ছে কোশ্চেন 3, এই 2টা কোশ্চেনের এবং বন্ধনীগুলো আমরা একটু ভালো করে দেখলাম, এর মাধ্যমে আমরা আমাদের প্রথম টপিকটা কমপ্লিট করে ফেললাম। সো আমাদের প্রথম টপিকটা কমপ্লিট, ঠিক আছে? সো এটা আমাদের কমপ্লিট, ডান ডান। এবার হচ্ছে আমরা যাচ্ছি আমাদের 2 নম্বর টপিকে, ক্যালকুলেটর ছাড়া কিভাবে ত্রিকোণমিতিক বৃহত্তর কোণের মান নির্ণয় করব। সো এই মুহূর্তে ক্যালকুলেটরটা পাশে রেখে দাও, ক্যালকুলেটরটা হাতে নিও না, এটা তোমার লাভের জন্য বলতেছি। তুমি যদি একটু, আমি একটা অঙ্ক তোমাদের করতে দিলাম, বাট তুমি অন্যর থেকে আগে উত্তর করার জন্য ক্যালকুলেটরটা হাতে ধরলা, এটাই তোমার জন্য সবচেয়ে বড় লস। সো পড়াশোনায় অনেস্ট হতে হবে, তাহলে শিখতে পারবা। অনেস্ট যদি না থাকো পড়াশোনায় তাহলে শিখতে পারবা না। তো এবার আমরা যে টপিকটা দেখব সেই টপিকটার নাম হচ্ছে ত্রিকোণমিতিক মান নির্ণয়। ত্রিকোণমিতিক বৃহত্তর কোণের মান নির্ণয়। ওকে, ত্রিকোণমিতিক বৃহত্তর কোণের মান নির্ণয়, এই টপিকটা এখন আমরা দেখব। ত্রিকোণমিতিক বৃহত্তর কোণের মান নির্ণয়ের জন্য আমাদের বেশ কয়েকটা জিনিস একটু জানা লাগবে। যেরকম আমরা যুগ্ম অযুগ্ম ফাংশন সবাই জানি, তাই না?
যুগ্ম ফাংশন, অযুগ্ম ফাংশন। যুগ্ম ফাংশন কোনগুলা? যুগ্ম ফাংশন, যুগ্ম ফাংশন, যুগ্ম ফাংশন কোনগুলা মনে আছে? তোমরা ফাংশন শিখছিলা, ফাংশন শিখছিলা, তোমাদের 9 10 হায়ার ম্যাথে ছিল। যুগ্ম ফাংশন হচ্ছে সেই সকল ফাংশন, যুগ্ম ফাংশন হচ্ছে সেই সকল ফাংশন যে সকল ফাংশনের ক্ষেত্রে আমরা এফ অফ এক্স এর জায়গায় যদি এফ অফ মাইনাস এক্স বসাই তাহলেও একই মান আসে। এফ অফ এক্স এর জায়গায় যদি এফ অফ মাইনাস এক্স বসাই একই মান আসে। যেরকম এক্সাম্পল, তাই না? এক্সাম্পল দরকার না তোমাদের? যেরকম মনে করো এক্সাম্পল, এক্সাম্পল মনে করো যে আমি এক্স স্কোয়ার, এফ অফ এক্স হচ্ছে, এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার। এখন তুমি এফ অফ মাইনাস এক্স বের করলা, কত আসবে? এক্স এর জায়গায় মাইনাস এক্স বসায় স্কোয়ার করতে হবে, তাহলে কি এক্স স্কোয়ারে আসবে না? তাহলে কি এটা কি সমান হয়ে গেল না? তাহলে এইটা কিন্তু এই যে এক্স স্কোয়ার এটা একটা যুগ্ম ফাংশন। আবার একই রকম ভাবে আমরা দুইটা ত্রিকোণমিতিক ফাংশনকে চিনি যারা যুগ্ম ফাংশন, যেরকম কস থিটা। আমরা জানি যে কস কস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কস থিটা। আবার একই রকম ভাবে সেক মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে সেক থিটা। ঠিক আছে, এইগুলা হচ্ছে যুগ্ম ফাংশন। স্পেশালি এটা তো আমার আপাতত দরকার নাই, এই দুইটার জন্য আসলে লেখা যে কস মাইনাস থিটা যদি হয় তাহলে সেটার পরিবর্তে আমরা লিখবো কস থিটা, আর সেক মাইনাস থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো কত? সেক থিটা। সংখ্যা রেখা কি দেখাতে হবে না? এটা তোমার নিজের জন্য টুস করে প্রশ্ন একটা দাগ দিয়ে নিজে নিজে উত্তর করে ফেলবা, সংখ্যা রেখা দেখানো দরকার নাই। ওকে, cos minus theta is equal to cos theta আর sec minus theta is equal to হচ্ছে sec theta। আর এইগুলা বাদে যে ত্রিকোণমিতিক ফাংশনগুলো আছে প্রত্যেকটা হচ্ছে অযুগ্ম ফাংশন, কারণ ওইগুলোর ভেতর কি ঘটনা ঘটে? অযুগ্ম কোনগুলা? এই যে অযুগ্ম কোনগুলা এগুলো একটু লিখে দিচ্ছি। অযুগ্ম ফাংশন, ওইগুলোর ক্ষেত্রে কি ঘটনা ঘটে? ওইগুলোর ক্ষেত্রে আমাদের এফ অফ এক্স, এফ অফ এক্স এর মান, এফ অফ এক্স এর মান যদি তুমি মাইনাস এক্স এর মান বের করতে চাও তাহলে এই মাইনাসটা সামনে লিখে দিতে হবে। যেরকম মনে করো আমরা যদি বলি সাইন থিটার কথা বলি, সাইন থিটার ক্ষেত্রে কি হয়? সাইন থিটা, সাইন মাইনাস থিটা যদি থাকে তাহলে এই মাইনাসটাকে তুমি সামনে লিখে দিতে পারবা, বুঝছো? এই মাইনাসটাকে তুমি সামনে লিখে দিতে পারবা, বাট উধাও করে ফেলতে পারবা না। সেক কস আর সেক থিটা এটা কি করে? এই মাইনাসটাকে খেয়ে ফেলে, কিন্তু সাইন থিটা কিন্তু সেটা পারে না, টেন থিটা সেটা পারে না, কট থিটা সেটা পারে না, কসেক থিটা সেটা পারে না। তার মানে এই যে ফাংশনগুলো আছে, এই যে এগুলো বাদে কসেক, তারপর হচ্ছে টেন, তারপর হচ্ছে কট, এই প্রত্যেকটাই হচ্ছে কি আমাদের অযুগ্ম ফাংশন। সো তাহলে আমার মনে হয় আমরা শিখে গেলাম যুগ্ম এবং অযুগ্ম ফাংশন কি। যুগ্ম এবং অযুগ্ম ফাংশন নিয়ে আমরা বিস্তারিত দেখলাম। এবার হচ্ছে আমরা আগাইতে পারবো আশা করি। এখন তোমরা আমাকে বলো, তোমরা ত্রিকোণমিতিক ছোট কোণের মান বের করতে পারো? cos 60 ডিগ্রির মান কি বের করতে পারো সবাই? cos 60 ডিগ্রি, এগুলো না পারলে আবার হবে না, এগুলো পারা লাগবে। cos 60 ডিগ্রির মান সেদিন তোমাদের ভাইয়া তোমাদেরকে শিখাইছে, আমি দেখছি তোমাদের মাহির ভাইয়া তোমাদেরকে শিখাইছে। সো আমি ধরে নিচ্ছি যে তোমরা বিবিসি ক্লাস 1 করেছো এবং তোমরা এই মানগুলা ক্যালকুলেটর ছাড়াই বের করতে পারো। ঢাকা ভার্সিটিতে কোন প্রশ্নটা আসছে জানতে ইচ্ছা করে? সো এই প্রশ্নটা আমরা সলভ করাবো, বা তার আগে একটু দেখে নেই যে আমাদের কিছু বেসিক জিনিস আছে কিনা। বেসিক জিনিসটা হচ্ছে এই যে দেখো, আমরা ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে প্রথমে আমরা দুটো অক্ষ নেই, একটা হচ্ছে এক্স অক্ষ, আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন দেখো, এখন 0 ডিগ্রি কোথায় অবস্থান করে? এই জায়গায় 0 ডিগ্রি এখানে অবস্থান করে। তাহলে এইটা হচ্ছে মনে করো 0 ডিগ্রির অবস্থান, এইটা মনে করো 0 ডিগ্রির অবস্থান।
0 ডিগ্রি। সো এই অবস্থানে কত 0 ডিগ্রি। বাট এইটা যখন একবার পুরোটা ঘুরে আসে তখন এইটা 0 ডিগ্রি থাকে থাকে না, এটা কত হয়ে যায়, এটা হয়ে যায় 360 ডিগ্রি। 360 ডিগ্রি। এরপরে এটা যখন আরেকবার ঘুরে আসে তখন এইটা হয়ে যায় কত ডিগ্রি, 720 ডিগ্রি। আবার আরেকবার যখন ঘুরে আসে এটা কত হয়ে যায়, 1080 ডিগ্রি। আবার আরেকবার যখন ঘুরে আসে তখন এটা কত হয়ে যায়, 1440 ডিগ্রি। এই যে দেখো, এই যে মানগুলো আমরা দেখতে পাচ্ছি 0 ডিগ্রির সাথে পাশে আছে যারা, 360 ডিগ্রি, 720 ডিগ্রি, 1080 ডিগ্রি, 1440 ডিগ্রি, এরপর হবে কত ডিগ্রি, 1800 ডিগ্রি বা 2160 ডিগ্রি। এই যে মানগুলা যেগুলাই আছে কিনা প্রত্যেকটা একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করতেছে, প্রত্যেকটা একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করতেছে। এই কথাটার মানে হচ্ছে, দেখো এই কথাটার মানে হচ্ছে তোমাকে যদি বলে যে সাইন 0 ডিগ্রির মান কত, তাহলে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে সাইন 360 ডিগ্রির সমান, আর সেটা হচ্ছে সাইন 720 ডিগ্রির সমান, আর সেটা হচ্ছে সাইন 1080 ডিগ্রির সমান। তাহলে সেটা হচ্ছে সাইন 1080 ডিগ্রির পরে কত আছে, 1440 ডিগ্রির সমান। মানে হচ্ছে এই যে 360 ডিগ্রি পর পর তারা যেহেতু একই জায়গায় আসতেছে, তার মানে এই বড় বড় মানগুলা কিন্তু সমান। এই জন্য তোমাদের যেটা মনে রাখতে হবে, এই সিরিয়ালটা মনে রাখতে হবে, 0, 360, 720, 1080, 1440, 1800, 2160, এই 2160 পর্যন্ত মনে রাখলেই হচ্ছে। আর এটা তো 360 করে বাড়তেছে, দ্যাটস ইট, আর কিছু না। এখন হঠাৎ করে আমাকে কোশ্চেন দিল, এখন আমরা ডিরেক্ট কোশ্চেন করতেছি, ঠিক আছে। দেখো এবার আমাদের কোশ্চেন দিল, মনে করো আমাদের কোশ্চেন দিল, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 আমাকে বলল যে ভাইয়া তুমি কস 750 ডিগ্রির মান বের করো। এখন তোমার তো গেছে মাথা খারাপ হইয়া, কস 750 ডিগ্রি কেমনে বের করব, এত বড় মান ক্যালকুলেটর ছাড়া। এখন তোমার কাছে যে কাজটা করতে হবে, তোমার এইগুলার দিকে তাকাইতে হবে, এই cos 750 কে কিভাবে এগুলার মাধ্যমে প্রকাশ করা যায় সেটা তোমাকে ভাবতে হবে। এখন আমি এটা যে কাজটা করব সেটা হচ্ছে cos 750 কে আমি 720 ডিগ্রি, 750 কে আমি 720 ডিগ্রি দিয়ে প্রকাশ করতে পারি, তাই না। cos 720 প্লাস হচ্ছে 30 ডিগ্রি, এভাবে প্রকাশ করতে পারি। এবার একটা মজার ব্যাপার কি জানো, cos 720 ডিগ্রি আর cos 0 ডিগ্রি একই কথা। তাহলে আমি এখানে 0 ডিগ্রি লিখে দিলাম, এখানে 30 ডিগ্রি লিখে দিলাম। 0 আর 30 যোগ করলে কত হয়, cos 30 ডিগ্রি হয়। cos 30 ডিগ্রির মান কত, √3/2, সো √3/2। সো তাহলে এটাই হচ্ছে উত্তর, √3/2, এটাই হচ্ছে উত্তর, হয়ে গেল। তাহলে দেখো cos 750 ডিগ্রির মান কিন্তু আমরা মুখে মুখে করে ফেলতে পারবো, cos 30 ডিগ্রির মান জানলেই হচ্ছে, অনেক বেশি কঠিন না, অনেক বেশি কঠিন না। ওকে, জানাও এই যে বুঝছো কিনা, এই যে কোশ্চেন 1টা করলাম এটা বুঝছো কিনা, কোশ্চেন 1টা করলাম এটা বুঝছো কিনা। যে কোশ্চেন 1টা বুঝো তাহলে কোশ্চেন 2 এর উত্তর দাও। কোশ্চেন 1 যদি বুঝো তাহলে কোশ্চেন 2 এর ক্যালকুলেটর কিন্তু দূরে থাকবে, ক্যালকুলেটর কিন্তু দূরে থাকবে, এটা যেন মাথায় থাকে, ক্যালকুলেটর যেন দূরে থাকে। আচ্ছা এবার আসো আমি তোমাকে বের করতে দিলাম 1125 ডিগ্রি এর মান। এবার তোমরা বলো 1125 ডিগ্রি এর মান কত হবে, ক্যালকুলেটর দ্রুত জানাও, ক্যালকুলেটর ছাড়া উত্তর বলবা, ক্যালকুলেটর ছাড়া উত্তর বলবা। 1125 ডিগ্রির মান কত, ক্যালকুলেটর ছাড়া উত্তর করবা। ওকে, একজন শিহাব শাহিন লেখছে cos 800 ডিগ্রি। cos 800 ডিগ্রি আমাদের কখনোই আসবে না, কখনোই থাকবে না। আমাদের মানগুলা যতগুলো থাকবে সব এই মানগুলোর সাথে
30 যোগ করে 45 যোগ করে 60 যোগ করে 90 যোগ করে এইভাবে আমরা যে মানগুলো জানি, যে ব্রেকগুলো জানি, সেই ব্রেকডাউনের। ওকে, কালিয়ান কুমার রয়, সাইমুম, আচ্ছা এই যে তোমরা যে 1 যারা লিখতেছো, তোমরা কি ক্যালকুলেটর ছাড়া লিখতেছো নাকি ক্যালকুলেটর সহ? বলো, ক্যালকুলেটর ছাড়া লিখতেছো নাকি ক্যালকুলেটর সহ? দ্রুত দ্রুত জানাও, ক্যালকুলেটর ছাড়া নাকি ক্যালকুলেটর সহ বলতেছো, জানাও। আচ্ছা, এইটার উত্তর 1, রাইট। কারণ আমরা এইটাকে, আমি এবার এক লাইন বাদ দিয়ে বলি, এইটাকে আমরা 1080 প্লাস 45 ডিগ্রি হিসেবে লিখতে পারি। 1080 আর 0 একই কথা, তাহলে আমি জাস্ট 45 ডিগ্রি লিখলেই হচ্ছে। আর 45 ডিগ্রির মান আমরা জানি হচ্ছে 1, তাহলে মুখে মুখে আমরা এইটার উত্তরটা বলে দিতে পারতেছি, তাই না? মুখে মুখে আমরা এইটার উত্তরটা বলে দিতে পারতেছি। ভাইয়া ছাড়া লিখছি, ভেরি গুড। উইদাউট ক্যালকুলেটর, ভেরি গুড। আচ্ছা, এবার আমরা আরেকটু আগাই, তারপরে কোশ্চেন 3 পরে কোশ্চেন 4-এ যাব, এখানে শেষ। আমরা এরপরে পরের টপিকে যাব। এবার কোশ্চেন 3-তে আমাকে দিল, মনে করো কোশ্চেন 3-তে আমাকে দিল, আচ্ছা যেটা পরীক্ষা আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে ওইটাই দিচ্ছি তোমাদের, কট মাইনাস 1395 ডিগ্রি। এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছিল 2014-15 বা এরকম সময়। ক্যালকুলেটর ইউজ করতে দেয় নাই, 15 সালেই মেবি হবে, দেখি তোমরা করতে পারো কিনা। ক্যালকুলেটর ছাড়া, ক্যালকুলেটর ইউজ করবা না, ক্যালকুলেটর ইউজ করা ছাড়াই উত্তর বলবা। কট 1395 ডিগ্রি, কট 1395 ডিগ্রি। কট 1395 ডিগ্রি। আর তোমাদের যে সকল ফ্রেন্ডরা এখনো পড়াশোনা শুরু করে নাই, তাদেরকে জানাবা যে আমাদের কিন্তু বিবিসি ক্লাস চলতেছে, এরপরে আমাদের মূল পর্বের ক্লাস চলে যাবে। আমরা আমাদের বেসিকটা স্ট্রং করে নিচ্ছি যেন মূল ক্লাসে আমাদের কোনো ধরনের পেরেশানি না হয়, ঠিক আছে? তাদেরকে অবশ্যই জানিয়ে দিবা যেন তারাও যেন দ্রুত শুরু করে দেয়। ওকে, এইটার উত্তর এখনো পাইনি, 1 হবে। আচ্ছা 1 লিখছো কয়েকজন, ভেরি গুড। দেখো, প্রথম কথা হচ্ছে যে কট একটা অযুগ্ম ফাংশন, রাইট? তাহলে কটের ক্ষেত্রে এই যে পেটের ভেতরের মাইনাসটা পেটের বাইরে চলে আসবে, বাইরে চলে আসলো, রাইট? এবার কাজ হচ্ছে এই কটটাকে 1440 দিয়ে প্রকাশ করা। 1440 থেকে আমি যদি 45 ডিগ্রি বাদ দেই তাহলেই কিন্তু হয়ে যায়। এবার দেখো, এবার 1440 ডিগ্রি পরিবর্তে আমি 0 ডিগ্রি লিখলে তাহলে এখানে মাইনাসের 45 ডিগ্রি থাকে শুধু, আর এই মাইনাসটা আবারও পেট থেকে বের হয়ে যাবে, এই মাইনাসের সাথে গুণ হয়ে প্লাস হয়ে যাবে। কট 45 ডিগ্রি থাকবে, কট 45 ডিগ্রি মান হচ্ছে 1, এটাই হচ্ছে উত্তর, এইটাই হচ্ছে উত্তর। ভেরি গুড, তোমরা অনেক ভালো পারতেছো। এবার লাস্ট এই কোশ্চেনটার উত্তর দিলেই আমরা এই টপিক থেকে বের হয়ে যাব। তোমরা লাস্ট এইটার উত্তর দিলে আমরা এই টপিক থেকে বের হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 4, লাস্ট এইটার উত্তর দিবা তোমরা। কোশ্চেন নাম্বার 4 এর উত্তর দিলেই আমরা এখান থেকে বের হয়ে যাব। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের cos 1050 ডিগ্রি এর মান কত? cos 1050 ডিগ্রি, কমেন্ট বক্সে উত্তর জানিয়ে দাও। cos 1050 ডিগ্রি এর মান কত? নাও ক্লিয়ার? ওকে, ভেরি গুড। সো তাহলে আমার স্টুডেন্ট যারা আছে সাইকেল 1-এ আমাদের সাথে ক্লাস করছে, তারা ক্যালকুলেটরের উপরে অনেক বেশি ডিপেন্ডেন্ট হবে না আশা করি, ক্যালকুলেটরের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট হবে না আশা করি। ওকে, বলেন তাহলে এরপরে কোশ্চেন নাম্বার 4-এ কি হবে? কোশ্চেন নাম্বার 4-এ কি থাকছে? কোশ্চেন নাম্বার 4-এ
উত্তরটি কি হবে? সাইমুম লিখছে √3/2। তোমরা যদি কেউ ক্যালকুলেটর ইউজ করে উত্তর বলো তাহলে নিজের সাথে ধোঁকা। কিন্তু ছোট ছোট জায়গাগুলোতে নিজের সাথে যেন ধোঁকা না হয়, এটা খেয়াল রাখতে হবে। ওকে, cos 1080 - 30 ডিগ্রি। ওকে, দেখো তাহলে এইটার জন্য আমরা যেটা করব, প্রথমে cos 1080 ডিগ্রি - 30 ডিগ্রি। এবার এখান থেকে আমরা পাবো cos -30 ডিগ্রি। আমরা জানি cos এর যে মাইনাসটা সেটা প্লাস হয়ে যায়, তাহলে cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের উত্তর। এইটার জন্য। তাহলে আমরা শিখে ফেললাম আমাদের আরো একটি টপিক। সো আমাদের আজকের ক্লাসের দুইটা সুন্দর সুন্দর টপিক আমাদের শেষ হয়ে গেল। তো তাহলে এইটাও আমরা পারি। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। এটা আমি জানি তোমরা পারো, বা তারপরও নতুন কোনো পদ্ধতিতে এটা বের করা যায় কিনা একটু দেখি। দেখো সময় বাঁচানোর কোনো পদ্ধতি আছে কিনা। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ওকে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় তোমরা ছোটকালে, মানে যখন তোমরা 9-10-এ পড়তা, আজ থেকে বহুত বছর আগে যখন তোমরা ক্লাস 9-10-এ পড়তা, তখন তোমরা এটা শিখেছো, তাই না? কি শিখেছিল তোমাদের মনে আছে? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কিভাবে করে। এইরকম একটা ত্রিভুজের যদি স্থানাঙ্কগুলো এরকম হয় যে প্রথমটা হচ্ছে x1 y1, তারপর হচ্ছে x2 y2, আরেকটা বিন্দু হচ্ছে x3 y3, তাহলে আমাকে যদি বলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে বা এরিয়া হচ্ছে, আমরা এইভাবে প্রকাশ করতাম। প্রথমে আমরা একটা হাফ দিতাম, তারপরে একটা মডুলাস চিহ্ন, প্রথমে x1 y1, তারপর হচ্ছে x2 y2, তারপর হচ্ছে x3 y3, এই x1 y1টা আবারও শেষে আরেকবার আসবে, তারপরে হচ্ছে একটা ব্র্যাকেট। এরপর কি কাজ? এরপরে কাজ হচ্ছে গুণ করা, রাইট? এরপরে কাজ হচ্ছে গুণ করা। কোনটার সাথে কোনটার? প্রথমে এইটার সাথে এইটার গুণ, তারপরে এইটার সাথে এইটার গুণ, এইটার সাথে এইটার গুণ। এই গুণগুলা প্রথমে করতে হবে। আচ্ছা, করে ফেলি। আমরা প্রথমে হচ্ছে এই গুণগুলা করব। এই যে x1 এর সাথে এইটার গুণ হবে y2, যোগ এইটার সাথে এটা গুণ হবে x2 y3, যোগ এটার সাথে এইটার হবে x3 y1। এরপরে যে কাজটা করতে হয়, এই কাজটা হচ্ছে আবার উল্টা আসতে হয়। এবার এইটার সাথে এইটার গুণ, এইটার সাথে এইটার গুণ, এইটার সাথে এইটার গুণ। তাহলে এবার আমাদের কি করতে হবে? এই জিনিসগুলো বিয়োগ করে দিতে হবে। তাহলে -x1 y3 minus x3 y2 minus x2 y1। সো এবার এই হচ্ছে আমাদের এরিয়া। এই ছিল আমাদের ক্ষেত্রফলের সূত্র। তোমরা কি স্বীকার যাও যে এটাই সূত্র ছিল? মনে আছে না তোমাদের? এইভাবেই তো শিখছো নাকি অন্য কোনো পদ্ধতি? আচ্ছা, 0-0 সিস্টেম নাকি? হ্যাঁ, 0-0 সিস্টেম। হ্যাঁ, আমরা 0-0 সিস্টেমটাই শিখবো। তুমি যদি আগে থেকে জানো তাহলে তো হইলই। আচ্ছা, আমার যদি পাওয়ার প্লে স্টুডেন্ট হয়ে থাকো গত বছরের, তাহলে হয়তো বা জানো, কারণ আমি এটা তোমাদেরকে শিখাইছি 0-0 সিস্টেমটা। ঠিক আছে, সো এখন আমরা এটা শূন্যকরণ পদ্ধতি বা 0-0 সিস্টেমটা আমরা দেখব। সিস্টেমটা যারা জানো না, যে জানো, তুমি আপাতত অফ থাকতে হবে, আর বাকি যারা জানে না তারা এখন শিখবে। ঠিক আছে, বাকি যারা জানে না। সো এইখানে যে কাজটা করতে হবে, আমার যে কোনো একটা বিন্দুকে 0-0 বানায় ফেলতে হবে। ঠিক আছে, যে কোনো একটা বিন্দুকে যদি আমরা 0-0 বানায় ফেলতে পারি, মনে করো যেরকম এইটা, এই ত্রিভুজটা,
এই ত্রিভুজটার বিন্দু যে কোনো একটা যদি মনে করো, এটা মনে করো 0 0, তাহলে আছে হচ্ছে x1 y1, আছে হচ্ছে x2 y2। এই দুইটা যদি থাকে তখন আমাদের ক্ষেত্রফল নির্ণয়টা অনেক সহজ হয়ে যাবে। এই যে ক্ষেত্রফল নির্ণয়টা কিভাবে হবে, হাফ ইন্টু প্রথমে 0 0, তারপরে x1 y1, তারপর x2 y2, তারপরে আবার 0 0। এবার দেখো যখন তুমি ক্ষেত্রফলটা বের করবা তখন দেখো ঘটনা কি ঘটে। ঘটনা হচ্ছে তুমি 0 সাথে এটা গুণ করবা, যে এটা 0 হয়ে যাবে, সো গুণ করতে হবে এটার সাথে এটার। আবার এটার সাথে এটা গুণ করবা, দেখবা 0 হয়ে যাবে, সো দরকার নাই। এবার ব্যাক আসার সময় তুমি যখন ব্যাক আসবা তখন 0 সাথে এটা গুণ করলে 0 হয়ে যায়, দরকার নাই, এটার সাথে এটা গুণ করতে হবে। আবার এটার সাথে এটা গুণ করলে 0 হয়ে যায়। তার মানে গুণ কেবল দুইটা জিনিসকে করতে হইতেছে, একটা হচ্ছে x1 y2 আর আরেকটা হচ্ছে x2 y1। তাহলে দেখো আমরা যদি এইটাই হচ্ছে উত্তর, তাহলে এইটা দিয়ে যদি অঙ্ক করতে চাই তাহলে অঙ্কটা অনেক অল্প সময় হবে। আবার আমরা এই দুইটা বিন্দুর দিকে তাকায় উত্তর বলতে পারি কিভাবে, দেখো x1 y2 এই দুইটা আছে বাহিরে, আর y1 x2 এই দুইটা আছে ভেতরে। তাহলে বাহিরের দুইটার গুণফল ভেতরের দুইটার গুণফল, এভাবেও বলতে পারি, বাহিরের দুইটার গুণফল ভেতরের দুইটার গুণফল। যেরকম দেখো আমরা এক্সাম্পল দেখি, যেরকম আমাদের কোশ্চেন দিল, মনে করো আমাদের কোশ্চেন দিল কোশ্চেন 1 আমাকে বললো যে 0 0 1,6 এবং 5,10 এই তিনটা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত। তখন যেহেতু একটা 0 0 আছে, তখন এই একটা যেহেতু 0 0 আছে তাহলে ওই একটা বাদ, তাহলে উত্তর হবে হাফ ইন্টু এই বাকি দুইটার বাহিরের দুইটার গুণফল। সো 1 আর 10 গুণ করলে হবে 10, ভেতরের দুইটা গুণফল মাইনাস 5 6 30। তাহলে এইখান থেকে কত থাকে দেখো, মাইনাসের 20 থাকে, বাট মডুলাসের জন্য সেটা প্লাস হয়ে যাবে। 20 কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে, 10 হবে। সো এইটাই হচ্ছে উত্তর, 20 কে ভাগ দিলে হবে 10, এটাই হচ্ছে উত্তর। সহজ না? সহজ। এবার প্রশ্ন কথা হচ্ছে, কিন্তু ভাইয়া আমাকে যদি 0 0 না দেয় তখন কি করব? সাপোজ মনে করো একটা বিন্দু আছে -1 আর হচ্ছে 2, একটা আছে 5 4, একটা আছে 6 7। এখন আমাকে বললো যে ক্ষেত্রফল বের করো, রাইট? এখন চিন্তার কোনো কারণ নাই, তুমি যে কাজটা করবা এই তিনটার থেকে যে কোনো একটাকে 0 0 বানায় নিবা। যেরকম মনে করো আমি এইটাকে 0 0 বানায় নিলাম, এটাকে 0 0 বানায় নিলাম। এটাকে 0 0 বানানো এই কথাটার মানে কি দেখো তো, এইটাকে চেঞ্জ করছো মানে এই দুইটাকেও চেঞ্জ করতে হবে, মানে অবস্থান, বিন্দুর অবস্থান চেঞ্জ করতেছো তুমি। এবার দেখো এটার অবস্থান কিভাবে চেঞ্জ করছো, এটার ভুজের মান 1 বাড়াইছো, কোটি 2 কমাইছো। সো এদের ক্ষেত্রেও এই সেমে কাজ করতে হবে। ভুজের মান 1 বাড়াইলে এটা হয়ে যাবে 6, আর কোটি 2 কমাইলে এটা হয়ে যাবে 2। আবার ভুজের মান 1 বাড়াইলে এটা হয়ে যাবে 7, কোটি 2 কমাইলে এটা হয়ে যাবে 5। এবার আমরা যদি এরিয়া বের করতে চাই তাহলে দেখো আগের মতো, প্রথমে একটা হাফ, এবার বাইরের দুইটার গুণফল 6 আর 5, 5 6 30 মাইনাস ভিতরে দুইটা গুণফল 7 2 14। এবার দেখো 30 থেকে 14 বাদ দিলে কত হয় 16, 16 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 8 হবে। সো এভাবে যদি করো তাহলে তোমার সময় কম লাগবে, ঠিক আছে? এভাবে যদি করো তাহলে তোমার কি হবে, সময় বাঁচবে, তোমার সময় তুলনামূলক কম লাগবে। সেই জন্য আমরা যখন করব এটা এমসিকিউতে যদি আসে তাহলে আমরা ঠুস করে এটাকে 0 0 বানায় নিয়ে দিন হচ্ছে আমরা এটার কাজ করে ফেলবো। এই হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। এবার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কোথায় লাগে, দুইটা জায়গায়, বেশ কয়েকটা জায়গায় লাগতে পারে। যেমন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় ডিরেক্ট আসতে পারে, অথবা বলতে পারে যে তিনটা বিন্দু সমরেখ, একটা বিন্দুর মান বের করো, মানে কোনো একটা ধ্রুবকের মান বের করো। তখন মাথায় রাখবা
সমরেখ, তিনটা সমরেখ এই কথাটার মানে হচ্ছে, তিনটা জিনিস সমরেখ এই কথাটার মানে হচ্ছে তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য। ঠিক আছে, ওকে ফাইন ফাইন। এবার তাহলে আমরা আমাদের আজকের সবকয়টা টপিকই হয়ে গেল, সবকয়টা টপিকই কিন্তু হয়ে গেল, তাই না? আলহামদুলিল্লাহ। সো এবার 4 নাম্বার টপিকটা হচ্ছে কোন বই লাগবে। তোমরা একটু কমেন্ট বক্সে জানাও তোমাদের কার কাছে কোন বই আছে, তোমাদের কার কাছে কোন বই আছে একটু কমেন্ট বক্সে জানাও কোন বই লাগবে। রাইট, কার কাছে কোন বই আছে একটু কমেন্ট বক্সে জানাও। আর যদি না থাকে তাও জানাও যে ভাইয়া নাই, বই নাই। কমেন্ট বক্সে জানিয়ে দাও কার কাছে কি বই আছে, একটু জানিয়ে দাও। না থাকলে তাও জানাও যে না ভাইয়া আমার কাছে কোনো বই নাই। রফিকুল ইসলাম স্যার, হাবিবুর রহমান এর বইটা আছে, কেতাব স্যারের বুক আছে সাইমুমের কাছে। আচ্ছা ওকে, কোনো বই নাই এই মুহূর্তে, সৈকত রয়। ওকে ঠিক আছে, বুঝেছি তোমাদের কথা। তো কোন বই লাগবে এইটার জন্য ফার্স্ট প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি আমাদের ফার্স্ট প্রায়োরিটি, ঠিক আছে, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তোমার কলেজ, কলেজের বুক লিস্ট, কলেজের বুক লিস্ট। তোমাদের কলেজ থেকে তোমাদের একটা বুক লিস্ট দিবে যে তোমাদের কলেজের টিচাররা কোন বইটা ফলো করে তোমাদেরকে পড়াবে 2 বছর, সেটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। কেননা তোমার মনে করো তোমার কলেজে একটা ক্লাস টেস্ট হবে, টিচার বলে দিবে যে আমাদের যে বই, সাপোজ মনে করো কেতাব স্যারের বইটা তারা চালায়, তো কেতাব স্যারের বইয়ের এত নাম্বার পেজে যে অঙ্কগুলো আছে এগুলো দেখে আসো। তখন দেখা যাবে তোমার অন্য কোনো পেন থেকে ছবি তুলে নিতে হইতেছে যদি তোমার কমন না হয়। সো এইটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, ঠিক আছে। এইটা অবশ্যই তোমার কাছে রাখতে হবে, কলেজের বুক লিস্ট। এবার কলেজের বুক লিস্টে তোমাদের যে সকল বই নর্মালি থাকে সেটা হচ্ছে বিভিন্ন রাইটারের বই, যেরকম মনে করো কেতাব স্যারের বই, এসইউ আহমেদ স্যারের বই বা রফিক ইসলাম স্যারের বই যেটা বললো। তো এরকম টিচারের বই, বিভিন্ন রাইটারের বই তোমাকে নিতে বলবে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়ে থাকে। তো তোমরা অবশ্যই একটা রাইটারের বই বা একটা লেখকের বই তোমাদের নিতে হবে। বাট আমার জায়গা থেকে তোমাদের অ্যাডমিশন প্রায়োরিটি যাদের আছে, অ্যাডমিশন যে ভাইয়া অ্যাডমিশনেও যেন কিছুটা আগে থাকতে পারি, সো এগুলা 19-20 আসলে প্রতিটা বই, ঠিক আছে, 19-20 প্রায়োরিটি, প্রায়োরিটি কি বানান লিখছি তখন 19-20। সো অ্যাডমিশন প্রায়োরিটির জন্য তোমরা একটু কেতাব স্যারের বইটা একটু কাছে রাখতে পারো, ঠিক আছে, কেতাব স্যারের বইটা একটু সাথে রাখতে পারো, এটা বেশি ভালো হবে আমাদের ম্যাথের জন্য। কেতাব স্যারের বইটা অ্যাডমিশন প্রায়োরিটির জন্য কাছে রাখতে পারো। এরপরে এর পাশাপাশি আমার কাছে মনে হয় তো আরেকটা তোমরা বই রাখতে পারো, সেটা হচ্ছে বিভিন্ন তোমার প্রস্তুতিটাকে একটু সহজ করার জন্য বিভিন্ন গাইড বই টাইপ বিভিন্ন থাকে, তাই না? হ্যাঁ, তো এই গাইড বই টাইপ বলতে আমি বলতেছি বিভিন্ন প্রকাশনের বই তোমার প্রস্তুতিটাকে সহজ করে দেয়, ঠিক আছে। তো তোমার প্রস্তুতি সহজ করার জন্য, ঠিক আছে, সো প্রস্তুতি এইচএসসি প্রায়োরিটি বা প্রস্তুতি সহজের জন্য বা এক্সামে বসার জন্য, তো এই বইগুলা মাঝে মাঝে অনেক কঠিন লাগে, ঠিক আছে। সো ওই কঠিন জিনিসটাকে সহজ করে বিভিন্ন প্রকাশনীর বই, ঠিক আছে, বিভিন্ন প্রকাশনীর বই। সো তোমরা একটা প্রকাশনীর বই রাখতে পারো। আমি নর্মালি তোমার হচ্ছে শুরুর দিকে যখন অনলাইনে এসে যখন পড়ানো শুরু করলাম তখন আমি সিস্টেকের বইটা রাখতাম। সিস্টেকের বইটা আমি আমার নিজের কাজের জন্য রাখতাম, যে তোমাদের লেকচার গঠনের জন্য, লেকচার গোছানোর জন্য। এর পরবর্তীতে আবার রয়্যালের যে বই আছে, এই রয়্যালের বইটা আবার রাখি।
সো এই দুইটা বই মূলত আমার রাখা হয় পড়ানোর জন্য। এছাড়াও এই বইগুলো আমরা দেখি। সো এবার আপ টু ইউ, তোমাদের উপর নির্ভর করে, ঠিক আছে, তোমাদের উপর বাকিটা নির্ভর করে। তবে ফার্স্ট প্রায়োরিটি কলেজের টিচার যেটা বলে, কারণ আমি অনেক কিছু বলে ফেললাম, আমি সামারি করি যে তোমার ম্যাথের উপরে দুইটা বই থাকলে ভালো হয়। একটা হচ্ছে কলেজের টিচাররা কেতাব স্যারের বই বা এসইউএমএস স্যারের বই বা যেই স্যারের বইয়ের কথা বলে ওই একটা বই, আর একটা প্রকাশনীর বই তুমি যদি থাকে তাহলে বিভিন্ন এক্সাম হলে তুমি যখন এক্সাম দিতে যাবা তখন আগ মুহূর্তে ওইগুলো থেকে একটু দেখে যেতে পারবে, এটা তোমার জন্য সহজ হবে আর কি, ভালো হবে আর কি। সো এই হচ্ছে বই নিয়ে মোটামুটি আলোচনা সমালোচনা। আর এই তো আর এমসিকিউ সলভের জন্য তোমাদের কাব্য ভাইয়ের একটা বই আছে, তোমরা ওইটা রাখতে পারো। তারপর হচ্ছে রিটেনের জন্য কাব্য ভাই এবং আমার একটা বই আছে, ওইগুলোও রাখতে পারো। তাহলে হয়তো মিলায় আমাদের ক্লাস লেকচারের সাথে মিলিয়ে তারপরে তোমরা পড়াশোনা করতে পারবা। ওকে, আগের বছর বই হলে হবে নাকি নিউ এডিশনে লাগবে? আগের বছরের। এই স্লাইডের একটা স্ক্রিনশট ভাইয়া, ওকে নিতে পারো, একটা স্ক্রিনশট নিতে পারো এবং বন্দি পাঠশালার গ্রুপেও তোমরা পোস্ট করতে পারো যে আমাদের আসলে বিবিসি ক্লাস হচ্ছে, বা বিবিসি ক্লাস কেমন হচ্ছে বা কতটা ভালো হচ্ছে, সেটাও তোমরা একটু তাদেরকে একটু জানাই দিতে পারো। ওকে ফাইন। সো রূপন্তী, হ্যাঁ রূপন্তী বইও ভালো। সো দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। কমেন্ট বক্সে জানাতে পারো আজকে ক্লাস বুঝছো নাকি বুঝো নাই। আজকের ক্লাসে আমরা এই জিনিসগুলো আলোচনা করছি, আজকে ক্লাসটা বুঝছো নাকি বুঝো নাই। এই টপিকগুলা কিন্তু তোমাদের এইচএসসি-তেই অনেকে এই টপিকগুলা এইচএসসি-তেই এসএসসি থেকেই পারে, অনেকে এই টপিকগুলো এসএসসি থেকেই পারে, আবার অনেকে আমাদের হয় নাই, বাট এগুলা পারাটা ভালো। তো কি মনে হয় আজকে ক্লাসটা বুঝতে পেরেছো? এইচএসসি 2020-এর বই আছে, সমস্যা নাই, চলবে, আপাতত চলবে, ওইটা দিয়ে চালাও। এরপরে বুক লিস্ট যখন দিবে তখন একটা নতুন বই নিয়ে নিও, কারণ নতুন বইয়ের পেছনে তোমার 20, 21, 22, 23 সালের প্রশ্নগুলো হচ্ছে তোমার সম্মিলিত থাকবে, অ্যাড থাকবে, সেই প্রশ্নগুলো তোমার দরকার হবে রিসেন্ট প্রশ্ন সলভ করার জন্য। সব ক্লিয়ার আছি? ইহাব শাহিন, ওকে ভেরি গুড। আর বাকিরা কি ক্লিয়ার না? আজকে যা যা পড়াইলাম বাকিরা কি ক্লিয়ার না? ওকে অল ক্লিয়ার। কল্যাণ কুমার রয়, আয়শা সিদ্দিক, ওকে ফাইন। সো দ্যাটস ইট, আজকে ক্লাস এই পর্যন্তই। তোমাদের সাথে আবার পরবর্তীতে দেখা হবে আরো একটি বিবিসি ক্লাসে, এবং মূল পর্বে ক্লাস তোমাদের মাহির ভাইয়ার মাধ্যমে শুরু হবে, এরপরে আমার সাথে দেখা হবে। ওকে, সো আজকের মতো এই পর্যন্তই। সে ভালো থাকো এবং সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।